বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 8 এপ্রিল, 25 চৈত্র এবং ফার্সি 19 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ,
এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরে আসতে আমেরিকার প্রতি চীন যে আহ্বান জানিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে করোনার সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং দেশে করোনার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার পর সৃষ্ট বিভিন্ন বিড়ম্বনা নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার পথে রয়েছে ইরান। প্রেসিডেন্ট রুহানি বললেন, এটি গর্বের বিষয়। ইরান বিরোধী লবিং এর জন্য আমেরিকা সফরে যাচ্ছেন মোসাদের প্রধান ইউসি কোহেন। করোনায় একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বাংলাদেশে, মারা গেছে ৭৪ জন, শনাক্ত প্রায় ৭,০০০। এবং ভারতে করোনার প্রকোপ ঠেকাতে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরো বিপজ্জনক হয়ে উঠেছে দ্বিতীয় ঢেউ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, তাঁর দেশ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। এটা গোটা জাতির জন্যই গর্বের বিষয়। তিনি আজ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক 5টি জাতীয় প্রকল্পের উদ্বোধনের সময় একথা বলেন। রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধনের সময় আরো বলেন, ইরান ক্রমেই স্বনির্ভর হয়ে উঠছে। যেসব প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেগুলো দেশকে আরো বেশি স্বনির্ভর করে তুলবে। অনেক পণ্যই আর আমদানি করতে হবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের সব জল্লাদকে ছাড়িয়ে গেছে। তিনি এমন এক অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন যা ইতিহাসে নজিরবিহীন। ইরানি জনগণের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও তারা কোনো ধরনের ছাড় দেয়নি। ওষুধ ও টিকার প্রয়োজনীয়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়নি। টিকা কেনার জন্য অর্থ লেনদেনেও মারাত্মক সমস্যা তৈরি করা হয়েছে। যদিও আমেরিকা নিজেও করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এরপরও তারা পরিস্থিতি উপলব্ধি করে এই পথ থেকে সরেনি। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেন আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকা সফরে যাচ্ছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লবিং করার জন্য তিনি এই সফর করবেন। 2015 সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য যখন ইরান এবং গুরুত্বপূর্ণ 5 দেশ নতুন করে প্রচেষ্টা শুরু করেছে, তখন ইসরায়েলের গুপ্তচর সংস্থার প্রধান আমেরিকা সফরে যাচ্ছেন। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশন গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউসি কোহেন ওয়াশিংটন সফরের সময় হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আমেরিকা সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যে কোহেন ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। সম্ভাব্য এই বৈঠকে কোহেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের দাবিকৃত কিছু তথ্য প্রমাণ তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। আমেরিকা যাতে পরমাণুতে সমঝোতায় ফিরে না আসে তার জন্য ইসরায়েল এই তৎপরতা চালাচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার বিভেদ সৃষ্টিকারী নীতির কারণে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অস্থিতিশীল হয়ে উঠছে। তিনি আরো বলেন, এই নীতির কারণেই মধ্যপ্রাচ্য এবং তার আশপাশের এলাকার নিরাপত্তা অচল হয়ে পড়েছে। গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, এই অঞ্চলের বিদ্যমান অবকাঠামোয় পরিবর্তন আনা কিংবা বিভক্তি সৃষ্টি করার সম্পূর্ণ বিরোধী মস্কো। একথার মধ্য দিয়ে ল্যাভরভ দৃশ্যত মার্কিন সরকারের নানামুখী তৎপরতার দিকে ইঙ্গিত করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পাকিস্তান এবং চির প্রতিদ্বন্দ্বী ভারতের মধ্যকার বিদ্যমান বিবাদ মীমাংসার জন্য দুই পক্ষের মধ্যকার সংলাপকে স্বাগত জানায় মস্কো। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গোলযোগপূর্ণ কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে ল্যাভরভকে অবহিত করেন। এই কাশ্মীর ইস্যু হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বন্দ্বের প্রধান কারণ। সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এই অঞ্চলে শান্তি আনার ক্ষেত্রে রাশিয়া ভূমিকা পালন করবে। ইরাকে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদ এবং ওয়াশিংটন ঐকমত্যে পৌঁছেছে। এ বিষয়ে গতকাল দুদেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। মার্কিন সরকার মনে করছে, ইরাকি সেনাদের যুদ্ধ করার সক্ষমতা তৈরি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের আমলে ইরাক ও আমেরিকার প্রথম কৌশলগত আলোচনার পর সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সেনা থাকবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরাক থেকে যুদ্ধক্ষেত্রের সমস্ত সেনা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু 2014 সালে ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে আবারও সেসব সেনা ফিরিয়ে আনা হয়। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ব্যাপক চাপ রয়েছে। গত বছরের জানুয়ারি মাসে ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদার সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসকে মার্কিন বাহিনী সন্ত্রাসী কায়দায় শহীদ করার পর এই চাপ বাড়তে থাকে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে বাংলাদেশে। আজ করোনায় আক্রান্ত 74 জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ গত 24 ঘণ্টায় 6,854 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা পূর্বের সব রেকর্ড ভেঙে 74-এ উঠে গেছে। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছিল। গতকাল বুধবার সর্বোচ্চ 7,626 জনের করোনা শনাক্ত হয়েছিল, আর মৃত্যু হয়েছিল 63 জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় 6,854 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষাও হয়েছে 33,193 জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 20.65%। এ পর্যন্ত দেশে মোট 6,66,132 জন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 9,521 জন। মোট সুস্থ হয়েছেন 5,65,030 জন। গত বছর 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত জুন থেকে আগস্ট এই 3 মাস করোনার সংক্রমণ ছিল তীব্র। এবছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 29 মার্চ বেশ কিছু বিধিনিষেধ সহ 18 দফা নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদগণ বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘণ্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় জড়িত কার্গো জাহাজটিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে জাহাজের 14 জন কর্মীকে। SKL-3 নামের এই কোস্টাল ট্যাঙ্কারটি মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ে রং পরিবর্তন করা হয় বলে জানায় কোস্টগার্ড। গত রোববার সাবিত আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়, এতে 34 জনের মৃত্যু হয়। এদিকে শীতলক্ষ্যার পাড়ে কয়লাঘাট এলাকায় লঞ্চডুবিতে 34 জন নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। আজ সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই শুনানি চলে। এতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের স্বজনরা। গণশুনানি আয়োজন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত গতিতে বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ কার্যত আরও বিপজ্জনক হয়ে উঠেছে। কলকাতা থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্রুত গতিতে বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ কার্যত আরও বিপজ্জনক হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 1,26,789 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে। ওই সময়ের মধ্যে 685 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে দিল্লি সরকার গোটা রাজ্যে 6 এপ্রিল থেকে রাত্রিকালীন কারফিউ কার্যকর করেছে। মধ্যপ্রদেশে 8 এপ্রিল থেকে সমস্ত শহর এলাকায় রাত্রিকালীন কারফিউর ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। রাজস্থানে রাজ্যের 10টি শহরে রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর রয়েছে। উত্তরপ্রদেশে লখনৌ ও বারাণসীতে 8 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত রাত্রিকালীন কারফিউয়ের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে করোনা সংক্রমণ বেড়ে চলায় ছত্তিশগড়ের রায়পুর শহরে 9 থেকে 19 এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। গুজরাটের উদ্বেগজনক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার 8টি পৌরসভা এবং 20টি শহরে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসব রাজ্য ছাড়াও মহারাষ্ট্রে আগেই করোনা মোকাবেলায় বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সমাজে ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে নারীর অশালীন পোশাকও দায়ী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, সমাজে ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বেড়ে চলেছে, আর যে কোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে সেখানে অশ্লীলতা বেড়ে গেছে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শ দেন। তিনি বলেন, পর্দা করার সারবস্তুই হল আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই, তার মতে কেবল আইন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। পাকিস্তানের কোনো কোনো মহল এই বক্তব্যের প্রতিবাদ জানালেও ইসলামী চিন্তাবিদেরা বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তারা একমত। ইসলাম নির্দেশিত পোশাক কোড মেনে চললে ধর্ষণের ঘটনা হয়তো এভাবে বাড়ত না। পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন আলেম বলেছেন, ইমরান খান শিক্ষিত ও অভিজ্ঞ। দেশের সার্বিক অবস্থার বিশ্লেষণের পরই তিনি একথা বলেছেন। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ চরম রাজনৈতিক বিভক্তিকে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, দখলদারদের প্রেসিডেন্ট বলেছেন, অভ্যন্তরীণ যে বিরোধ তৈরি হয়েছে তা বিপজ্জনক। তিনি এই কথা বলার সময় কেঁদে ফেলেন। রিভলিন 7 বছর ধরে প্রেসিডেন্টের পদে এবং এরও আগে 13 বছর সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব পালনকে তার নিজের জন্য দুঃখজনক হিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে তৎপরতার বিষয়ে একটি কাঠামো গড়ে না উঠলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। কিছুদিন আগে ইসরায়েলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত 2 বছরে এটি 4র্থ সংসদ নির্বাচন। তবে সর্বশেষ সংসদ নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর ফলে এবারও নতুন সরকার গঠন নিয়ে সংকট দেখা দিয়েছে অবৈধ এই বর্ণবাদী রাষ্ট্রে। বলা হচ্ছে, 2 বছরের মধ্যে 5ম সংসদ নির্বাচন হতে পারে ইসরায়েলে। অবশ্য এমন সংকটের মধ্যেও ফিলিস্তিন সহ গোটা বিশ্বে অপতৎপরতা অব্যাহত রেখেছে তারা।
ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী আবারও সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে তা প্রতিহত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সানা আরও জানিয়েছে, আজ সকালের দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে দখলদার ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। রাজধানী দামেস্ক থেকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শব্দ শোনা যায় এবং সিরিয়ার গণমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, দখলদার ইহুদিবাদীদের হামলায় সিরিয়ার 4 জন সেনা আহত হয়েছেন। এছাড়া কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এদিকে লেবাননের আলমানার টেলিভিশন জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের একটি যুদ্ধ বিমানকে বাধা দেয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। চীন আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। চীন আবারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন সরকারের নীতির তীব্র সমালোচনা করে কোনো পূর্ব শর্ত ছাড়াই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোনো শর্ত ছাড়াই পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরোপিত সমস্ত বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময় যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানালো যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। এমনকি করোনা পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় এ দেশটি জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী অন্য দেশ থেকে আনতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ইরানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আগে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং বাস্তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করার পরই কেবল তেহরান পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ পুনরায় শুরু করবে। এদিকে সম্প্রতি ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে ইরান ও 5 জাতি গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুটি ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করতে সবাই সম্মত হয়। একটি গ্রুপ ইরানের উপর থেকে কিভাবে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় তা নিয়ে কাজ করবে, অন্য গ্রুপটি ইরানকে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতার ধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করবে। মোট কথা, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে সংকট তৈরি হয়েছে। এ কারণে চীনা কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই কোনো শর্ত ছাড়াই এতে ফিরে আসতে হবে এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে নজর দেব বাংলাদেশের দিকে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে বাঁচাতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে করোনা টেস্ট করাতে গিয়ে বিড়ম্বনার শিকার হবার কথা জানাচ্ছেন ভুক্তভোগীরা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এমনটি জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস মহামারীর ঊর্ধ্বগতি ঠেকাতে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজে আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অপরকেও যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। এদিকে দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। 2 মাস আগে টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও চলছে। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমরা দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হবে এবং আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এরই মধ্যে করোনা টেস্ট করাতে গিয়ে বিড়ম্বনার শিকার হবার কথা জানাচ্ছেন ভুক্তভোগীরা। আমার একজন স্ত্রী হার্টের রোগী অসুস্থ, শুধু করোনার জন্য আমি তার ট্রিটমেন্ট করতে পারতেছি না। মেডিকেলে যেহেতু আমার পরিচয় যে তুমি করোনা টেস্ট করো, করোনা আছে কিনা, এই করোনা টেস্টের জন্য আমি 2 দিন করতেছি। 3 দিন পর আজকে 6 গাড়ি আসার পর আমি যে আমার কাগজপত্র ছাড়পত্র পালাম, সেখানে আমাদের কাগজ ধরাই দিয়ে আমাদের মতো মূর্খ মানুষকে বুঝায় এটা অমুক মেডিকেল তমুক মেডিকেল, ওখানে গেলে আমাদের বরাদ দড়ি লাগে, বড় ইমার্জেন্সিতে আমরা আসবো বলবি নিচে যাওয়ার পর বলে এটা বোঝনা মুক্তার না। আমরা যদি দেখি এটা মুক্তা হয় কি না বুঝতাম, তাহলে আমরাও তো মেডিকেলে ডাক্তার হতাম, আমরা জনসাধারণ কেন হলাম? এর কারণটা কি? এদিকে রাজধানী সহ বিভাগীয় নগরীতে গণপরিবহন চালু রয়েছে। বাসগুলি অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করছে কিনা এবং রাস্তায় বা বাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারক করছে আইন শৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। ওদিকে ব্যবসায়ী, দোকান মালিক এবং দোকান কর্মচারীদের বিক্ষোভের মুখে আগামীকাল শুক্রবার থেকে 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারা দেশে দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। তবে এক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। আজ বৃহস্পতিবার জারি করা সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালন করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শর্টের 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এবারে রয়েছে শিশু কিশোরদের